একবার ভাবুন তো, ভারতের এমন একটি অঞ্চল রয়েছে যেখানে সূর্য দেশের অন্য সব জায়গার আগে ওঠে, যেখানে এমন সব পাহাড় রয়েছে যেগুলো বছরের বেশিরভাগ সময় মেঘে ঢাকা থাকে, যেখানে শত শত উপজাতি আজও নিজেদের হাজার বছরের পুরনো সংস্কৃতি ধরে রেখেছে। আবার এমনও কিছু সীমান্ত রয়েছে যেখানে দাঁড়িয়ে আপনি একসঙ্গে কয়েকটি দেশের খুব কাছাকাছি চলে যেতে পারবেন। কিন্তু সবচেয়ে অবাক করার বিষয় হলো, ভারতের এই পুরো অঞ্চলকে মানুষ সেভেন সিস্টার অর্থাৎ 7 বোনের রাজ্য নামে চেনে। কিন্তু কেন কেন এই রাজ্যগুলোর নামের সঙ্গে বোন শব্দটি জুড়িয়ে দেওয়া হলো? এরা কি একই পরিবারের মতো, নাকি এর পেছনে রয়েছে এমন এক ইতিহাস যা আজও অনেক মানুষ জানেন না? আর সবচেয়ে বড় প্রশ্ন, আজ যখন উত্তর পূর্ব ভারতে 8টি রাজ্য রয়েছে, তখন এখনো কেন সবাই 7 বোন নামটি ব্যবহার করেন? এই প্রশ্নগুলোর উত্তরই আজ আমরা খুঁজে বের করব। আর আমি আপনাকে কথা দিচ্ছি, ভিডিওর শেষ পর্যন্ত দেখলে উত্তর পূর্ব ভারত সম্পর্কে এমন কিছু তথ্য জানতে পারবেন যা হয়তো আগে কখনো শোনেননি। তো চলুন শুরু করা যাক। ভারতের মানচিত্র যদি ভালো করে দেখেন, তাহলে একটি বিষয় আপনার চোখে পড়বে। দেশের মূল অংশের সঙ্গে উত্তর পূর্ব ভারতের সংযোগ রয়েছে একটি খুবই সরু ভূখণ্ডের মাধ্যমে। এই সরু অংশটির প্রস্থ মাত্র প্রায় 22 কিলোমিটার। এটিকে বলা হয় শিলিগুড়ির করিডর। অনেকেই আবার চিকেন স্নেক নামেও চেনেন। অর্থাৎ ভারতের বিশাল উত্তর পূর্ব অঞ্চল প্রায় পুরোপুরি এই ছোট্ট করিডোরের উপর নির্ভরশীল। ভাবুন তো, যদি এই পথটি না থাকতো, তাহলে ভারতের এই অঞ্চলকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত রাখা কতটা কঠিন হয়ে যেত। এই কারণে উত্তর পূর্ব ভারত শুধু সৌন্দর্যের জন্য নয়, কৌশলগত দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু এখানেই শেষ নয়। এই অঞ্চলকে ঘিরে রয়েছে বাংলাদেশ, ভুটান, চীন এবং মিয়ানমার, অর্থাৎ একাধিক দেশের সীমান্ত। তাই এই অঞ্চলের গুরুত্ব শুধু ভারতের জন্য নয়, পুরো দক্ষিণ এশিয়ার জন্যই অনেক বেশি। কিন্তু 7 বোন কারা? অনেকেই মনে করেন উত্তর পূর্ব ভারতের সব রাজ্যেই 7 বোন নামে পরিচিত, কিন্তু আসলে বিষয়টি একটু ভিন্ন। বর্তমানে উত্তর পূর্ব ভারতে রয়েছে 8টি রাজ্য। সেগুলো হলো আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম, নাগাল্যান্ড, মণিপুর, অরুণাচল প্রদেশ এবং সিকিম। কিন্তু এর মধ্যে মাত্র 7টি রাজ্যকে সেভেন সিস্টার বলা হয়। সিকিম এই নামের অন্তর্ভুক্ত নয়। এখন প্রশ্ন হচ্ছে, কেন নয়? এই প্রশ্নের উত্তর আমরা ভিডিওর শেষের দিকে জানব, কারণ এর সঙ্গে জড়িয়ে আছে ভারতের রাজনৈতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। 7 বোন নামটি প্রথমে কে দিয়েছিল? এখন আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, এই নামটি আসলে কোথায় থেকে এলো? মজার বিষয় হলো, এই নামটি হাজার বছরের পুরনো নয়, বরং তুলনামূলকভাবে আধুনিক। 1970 দশকের শুরুতে উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যের মধ্যে যোগাযোগ, উন্নয়ন এবং পারস্পরিক সহযোগিতা নিয়ে আলোচনা চলছিল। সেই সময় এই 7টি রাজ্যকে একসঙ্গে বোঝানোর জন্য সেভেন সিস্টার নামটি জনপ্রিয় হয়ে ওঠে। এই নামটি দ্রুত সংবাদপত্র, সরকারি আলোচনা এবং সাধারণ মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়ে। কিন্তু শুধু সুন্দর শোনাই বলে এই নাম রাখা হয়নি। এর পেছনে ছিল আরও গভীর একটি কারণ। কেন বোন বলা হয়েছিল? একটু কল্পনা করুন, একটি পরিবারের 7 বোন, প্রত্যেকের স্বভাব আলাদা। কেউ শান্ত, কেউ সাহসী, কেউ পাহাড় ভালোবাসে, কেউ আবার নদীর তীরে বড় হয়েছে। কিন্তু বিপদের সময় তারা সবাই একে অপরের পাশে দাঁড়ায়। উত্তর পূর্ব ভারতের এই 7টি রাজ্যের অবস্থাও অনেকটাই তেমনই ছিল। ভাষা আলাদা, পোশাক আলাদা, খাবার আলাদা, সংস্কৃতি আলাদা, তবুও অর্থনীতি, যোগাযোগ, নিরাপত্তা
এবং উন্নয়নের ক্ষেত্রে তারা দীর্ঘদিন ধরে একে অপরের ওপর নির্ভরশীল ছিল। এই পারস্পরিক সম্পর্কের কারণেই তাদের তুলনা করা হয়েছিল একই পরিবারের 7 বোনের সঙ্গে। আর সেই থেকেই 7 সিস্টার নামটি এত জনপ্রিয় হয়ে যায় যে আজও মানুষ এই অঞ্চলকে সেই নামেই বেশি চেনে। কিন্তু এখানেই শুরু আসল রহস্য। আপনি কি জানেন এই 7টি রাজ্যের মধ্যে এমন একটি জায়গা রয়েছে যেখানে বছরের পৃথিবীর অন্য যে কোনো জায়গার তুলনায় বেশি বৃষ্টি হয়? আবার এমনও কিছু উপজাতি রয়েছে যাদের নিজস্ব ভাষা, পোশাক এবং সংস্কৃতি হাজার হাজার বছর ধরে টিকে আছে। কিছু গ্রামে আজও এমনও ঐতিহ্য দেখা যায় যা ভারতের অন্য কোথাও প্রায় নেই। আর এই 7টি রাজ্যের প্রত্যেকটিতেই রয়েছে এমন কিছু অবাক করা পরিচয় যা শুনলে আপনি হয়তো বিশ্বাসই করতে পারবেন না। পরের অংশে আমরা একে একে ঘুরে দেখব 7 বোনের প্রতিটি রাজ্য, কোন রাজ্যে সূর্য সবার আগে ওঠে, কোন রাজ্যকে বলা হয় ভারতের চায়ের রাজধানী, কোথায় রয়েছে জীবন্ত শিকড়ের সেতু, আর কোন রাজ্যে এমন উৎসব হয় যা দেখতে পৃথিবীর নানান দেশ থেকে পর্যটক ছুটে আসে। এখন পর্যন্ত আমরা জানলাম কেন এই অঞ্চলকে 7 বোনের রাজ্য বলা হয়। কিন্তু বিশ্বাস করুন, এই 7টি রাজ্যের প্রত্যেকটিরই এমন কিছু পরিচয় রয়েছে যা ভারতের অন্য কোথাও খুব কমই দেখা যায়। তাই এবার চলুন একে একে পরিচয় করে নেওয়া যাক ভারতের এই 7 বোনের সঙ্গে। প্রথম বোন আসাম। আমাদের যাত্রা শুরু হয়েছে আসাম থেকে। উত্তর পূর্ব ভারতের সবচেয়ে বড় অংশ, সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজ্যগুলোর একটি। অনেকেই আসামের নাম শুনলেই চা বাগানের কথা ভাবেন, আর সেটাই স্বাভাবিক, কারণ বিশ্বের অন্যতম বিখ্যাত চা উৎপাদনকারী অঞ্চল হলো আসাম। প্রতিদিন লক্ষ লক্ষ কাপ চায়ের পেছনে রয়েছে এখানকার পরিশ্রমী মানুষের অবদান। কিন্তু আসাম শুধু চায়ের জন্য বিখ্যাত নয়, এখানে রয়েছে বিখ্যাত কাজিরাঙ্গা জাতির উদ্যান, যেখানে পৃথিবীর সবচেয়ে বেশি একশিঙাওলা গন্ডার সংরক্ষিত রয়েছে। আর ব্রহ্মপুত্র নদ ভারতের অন্যতম বৃহৎ নদীগুলোর একটি, সেটিও রয়ে গেছে এই রাজ্যের বুক চিরে। তাই অনেকেই বলেন উত্তর পূর্ব ভারতের প্রাণকেন্দ্র হলো আসাম। দ্বিতীয় বোন মেঘালয়। এবার চলুন এমন এক রাজ্যে যেখানে আকাশ যেন প্রায় প্রতিদিনই মাটির সঙ্গে কথা বলে। এই রাজ্যের নাম মেঘালয়। নামের অর্থ হলো মেঘের আবাস। এখানেই রয়েছে চেরাপুঞ্জি এবং মাউসিনরাম, যা পৃথিবীর সর্বাধিক বৃষ্টিপাতের জন্য বিখ্যাত। ভাবুন তো, এমনও সময় আসে যখন টানা কয়েকদিন সূর্যের মুখ দেখাই যায় না। কিন্তু শুধু বৃষ্টি নয়, মেঘালয়ের আরেকটি বিস্ময় হলো জীবন্ত শিকড়ের সেতু। এগুলো কোনো সিমেন্ট বা লোহা দিয়ে তৈরি নয়, বরং গাছের শিকড়কে বছরের পর বছর ধরে বিশেষ কৌশলে বাড়িয়ে তৈরি করা হয়েছে এই সেতুগুলো। প্রকৃতি আর মানুষের এক অসাধারণ মিল, যা দেখতে প্রতি বছর হাজার হাজার পর্যটক সেখানে ছুটে যান। তৃতীয় বোন ত্রিপুরা। এবার আসা যাক ত্রিপুরায়। আয়তনে ছোট্ট হলেও ইতিহাসে অত্যন্ত সমৃদ্ধ একটি রাজ্য। এক সময় এখানে শক্তিশালী রাজবংশের শাসন ছিল। আজও সেই ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে রাজপ্রাসাদ, মন্দির এবং প্রাচীন স্থাপত্য। ত্রিপুরার আরও একটি বিশেষ পরিচয় হলো বাঁশ বা বেতের শিল্প। এখানকার কারিগরদের তৈরি নানান হস্তশিল্প বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হয়। বাংলাদেশের সঙ্গে দীর্ঘ সীমান্ত থাকায় ত্রিপুরার সংস্কৃতি ও মানুষের জীবনযাত্রাও একটি বিশেষ বৈচিত্র্য দেখা যায়। চতুর্থ বোন নাগাল্যান্ড। এবার চলুন এমন এক রাজ্যে যার নাম শুনলেই অনেকেই পাহাড় আর যোদ্ধাদের ইতিহাস ভেসে ওঠে। নাগাল্যান্ড। এখানে বসবাস করে বহু নৃগোষ্ঠী। প্রত্যেকের ভাষা, পোশাক, গান, নাচ এবং উৎসব আলাদা। নাগাল্যান্ডের সবচেয়ে জনপ্রিয় উৎসব হলো
হর্নবলি ফেস্টিভ্যাল। প্রতি বছর হাজার হাজার মানুষ এই উৎসব দেখতে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এখানে আসেন। এই উৎসব শুধু বিনোদনের জন্য নয়, এটি উত্তর পূর্ব ভারতের বৈচিত্র্যময় সংস্কৃতিকে বিশ্বের সামনে তুলে ধরার অন্যতম বড় মঞ্চ। কিন্তু এখানেই শেষ নয়, এখনো বাকি রয়েছে এমন 3টি রাজ্য যাদের মধ্যে একটি রাজ্যে ভারতের প্রথম সূর্যোদয় দেখা যায়, আরেকটি রাজ্যকে বলা হয় পাহাড়ের স্বর্গ। আর একটি রাজ্যের ইতিহাস এতটাই আলাদা যে এক সময় সেখানে প্রবেশ করতেও বিশেষ অনুমতি লাগতো। কিন্তু তার আগেই একটি প্রশ্ন, আপনি যদি এই 7টি রাজ্যের মধ্যে মাত্র একটিতেও ঘুরতে যাওয়ার সুযোগ পান, তাহলে কোন রাজ্যটি বেছে নেবেন? মনে মনে উত্তরটা ভেবে রাখুন, কারণ পরের অংশে হয়তো আপনার সিদ্ধান্ত বদলে যেতে পারে। এখন পর্যন্ত আমরা ঘুরে দেখেছি 4 বোনকে, কিন্তু এখনো বাকি আছে এমন 3টি রাজ্য যাদের সৌন্দর্য এবং ইতিহাস শুনলে আপনি হয়তো একদিন নিজের চোখেই দেখার ইচ্ছা করবেন। চলুন এবার যাত্রা শুরু করা যাক। পঞ্চম বন, মণিপুর। ভারতের উত্তর পূর্ব অঞ্চলের অত্যন্ত সুন্দর রাজ্য হল মণিপুর। অনেকেই একে বলে ভারতের রত্নভূমি। চারিদিকে সবুজ পাহাড়, মাঝখানে বিস্তীর্ণ উপত্যকা, দেখতে যেন প্রকৃতির আঁকা একটি ছবি। এই রাজ্যের সবচেয়ে বিখ্যাত স্থল হল লোকনাথ হ্রদ। এটি উত্তর পূর্ব ভারতের সবচেয়ে বড় মিঠা পানির হ্রদ। কিন্তু এই হ্রদের বিশেষত্ব শুধু আকারের নয়, এখানে ভাস্বময় উদ্ভিদ ও মাটির তৈরি প্রাকৃতিক দ্বীপ রয়েছে, যেগুলোকে স্থানীয়ভাবে ফুমদি বলা হয়। পৃথিবীতে এমন দৃশ্য খুব কম জায়গাতেই দেখা যায়। মণিপুর খেলাধুলার জন্য পরিচিত। ভারতের বহু আন্তর্জাতিক মানের খেলোয়াড় এই রাজ্য থেকে উঠে এসেছে। ছোট্ট একটি রাজ্য হয়েও দেশের ক্রীড়াঙ্গনে তাদের অবদান সত্যিই প্রশংসনীয়। ষষ্ঠ বন, মিজোরাম। এবার চলুন মিজোরামে, এমন একটি রাজ্য যেখানে পাহাড় যেন দিগন্ত পর্যন্ত ছড়িয়ে আছে। রাস্তা দিয়ে চলতে চলতে কখন যে আপনি মেঘের ভেতরে ঢুকে পড়বেন তা বুঝতেই পারবেন না। মিজোরামের মানুষ তাদের পরিচ্ছন্নতা, শৃঙ্খলা এবং সামাজিক ঐতিহ্যের জন্য পরিচিত। প্রাকৃতিক সৌন্দর্য, সবুজ বন এবং শান্ত পরিবেশ এই রাজ্যকে অন্যদের থেকে আলাদা করে তুলেছে। অনেক পর্যটক বলেন, মিজোরামে গেলে মনে হয় যেন সময় যেন একটু ধীরে বয়ে যাচ্ছে। সপ্তম বন, অরুণাচল প্রদেশ। এবার পৌঁছে গেলাম 7 বনের সবচেয়ে বড় রাজ্যে, অরুণাচল প্রদেশ। অরুণাচল শব্দের অর্থই হলো উদয়মান সূর্যের দেশ। ভারতে প্রতিদিন সূর্যের প্রথম আলোয় এই রাজ্যের পূর্ব অঞ্চলে পড়ে, তাই একে অনেকে ভারতের সূর্যোদয়ের রাজ্য বলে থাকে। এই রাজ্যের বিশাল অংশ এখনো পাহাড়, ঘন বন এবং নদীতে ভরা। অনেক এলাকায় আজও প্রাকৃতিক নিজস্ব রূপ ধরে রেখেছে। অরুণাচল প্রদেশে বহু ভিন্ন নগোষ্ঠীর মানুষ বসবাস করেন। তাদের প্রত্যেকের ভাষা, পোশাক, উৎসব এবং জীবনযাত্রার ধারণ একে অপরের থেকে আলাদা। এই বৈচিত্র্যই উত্তর পূর্ব ভারতের অন্যতম বড় শক্তি। এবার আসা যাক সবচেয়ে বড় প্রশ্নে। আপনি হয়তো শুরু থেকে ভেবেছিলেন, যখন উত্তর পূর্ব ভারতে এখনো 8টি রাজ্য, তখন নাম এখনো 7 বন কেন? এর উত্তর লুকিয়ে আছে ইতিহাসে। অনেক বছর আগে যখন 7 সিস্টার নামটি জনপ্রিয় হয়ে ওঠে, তখন সিকিম ভারতের অংশ ছিল না। পরবর্তীতে 1975 সালে সিকিম ভারতের একটি পূর্ণাঙ্গ রাজ্যে পরিণত হয়। অর্থাৎ 7 বন নামটি তার আগেই মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়েছিল। এই কারণে সিকিম উত্তর পূর্ব ভারতের গুরুত্বপূর্ণ রাজ্য হলেও ঐতিহাসিকভাবে 7 সিস্টার নামের অন্তর্ভুক্ত নয়। বর্তমানে অনেকেই উত্তর পূর্ব ভারতের 8টি রাজ্যকে একসঙ্গে উল্লেখ করেন, তবে 7 সিস্টার নামটি এখনও ইতিহাস ও জনপ্রিয় ব্যবহারের কারণে বহুল পরিচিত।
শুধু সৌন্দর্য নয়, কৌশলগত গুরুত্বও বিশাল। উত্তর পূর্ব ভারতে এই অঞ্চল শুধু পাহাড়, নদী আর জঙ্গলের জন্য গুরুত্বপূর্ণ নয়, এটি ভারতের জন্য অত্যন্ত কৌশলগত একটি অঞ্চল। কারণ এই 7টি রাজ্যের সীমান্ত বাংলাদেশ, ভুটান, চীন এবং মায়ানমারের সঙ্গে যুক্ত। তাই এই অঞ্চলের যোগাযোগ, নিরাপত্তা, বাণিজ্য এবং অবকাঠামো উন্নয়ন ভারতের জন্য দীর্ঘদিন ধরে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। একদিকে যেমন রয়েছে প্রাকৃতিক সম্পদ, তেমনি রয়েছে অসংখ্য ভাষা, সংস্কৃতি এবং ঐতিহাসের এক অন্যান্য মিল। তাহলে আজ আমরা কি জানলাম? 7 বনের রাজ্য কোনো রূপকথার নাম নয়, এটি এমন 7টি রাজ্যের পরিচয় যার ভাষা, সংস্কৃতি এবং জীবনযাত্রায় আলাদা হলেও ইতিহাস, ভৌগোলিক অবস্থান এবং পারস্পরিক সম্পর্কের কারণে এটি পরিবারের মতোই পরিচিত পেয়েছে। হয়তো এই কারণে আজও মানুষ ভালোবাসে তাদের 7 সিস্টার অফ ইন্ডিয়া নামেই ডাকে। প্রকৃতিকে যদি কাছ থেকে দেখতে চান, বৈচিত্র্যময় সংস্কৃতিকে যদি অনুভব করতে চান, আর ভারতের এক ভিন্ন রূপ যদি আবিষ্কার করতে চান, তাহলে জীবনে অন্তত একবার উত্তর পূর্ব ভারতে এই রাজ্যগুলো ঘুরে দেখার ইচ্ছা আপনার তালিকায় রাখতে পারেন। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করুন, কমেন্টে জানান 7 বনের মধ্যে কোন রাজ্যটি আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে, আর সুযোগ পেলে আপনি প্রথমে কোথায় যেতে চান। আর এমন আরও তথ্যভিত্তিক, রহস্যময় এবং ডকুমেন্টারি ভিডিও দেখতে গো বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। পরের ভিডিওতে আমরা নিয়ে আসব আরও একটি অবাক করা তথ্য যা হয়তো আপনার জানা নেই। ধন্যবাদ, আবারও দেখা হবে নতুন একটি ভিডিওতে।